হ্যালো আমার দশম শ্রেণীর ভাই বোনেরা, আজকের ভিডিওতে আমি আলোচনা করব হিমবাহের শ্রেণীবিভাগ। দেখো, আমরা হিমবাহ বলতে কি বুঝেছিলাম আগের ভিডিওতে? বলতে গেলে এক কথায় যে বরফের নদী। কিন্তু আমাদের নদীর জল যেমন প্রবাহিত হয় আমরা বুঝতে পারি, হিমবাহের গতিবেগ এতটাই কম থাকে, অর্থাৎ এতটাই ধীরে সেই বরফের স্তূপ অভিকর্ষের টানে নেমে আসে যে আমরা সেখানে বুঝতেই পারবো না যে হিমবাহ অর্থাৎ বরফের স্তূপগুলো গতিশীল। কিন্তু গতিশীল বরফের স্তূপকেই আমরা হিমবাহ বলি। তো সেই হিমবাহকে বিভিন্ন ভূবিজ্ঞানী বিভিন্ন ভাগে ভাগ করেছেন, সরি, তবে ভূবিজ্ঞানী আলম্যান হিমবাহকে মূলত তিনটি ভাগে ভাগ করেছেন। একটি হলো মহাদেশীয় হিমবাহ, পার্বত্য বা উপত্যকা হিমবাহ 2 নম্বর, এবং 3 নম্বর হলো পাদদেশীয় হিমবাহ। তো চলো আমরা এক একটি হিমবাহ সম্পর্কে ডিটেলসে আমরা বুঝে নিই। ভিডিওটা একটু বড় হবে, তোমাদেরকে রিকোয়েস্ট করব পুরো ভিডিওটা অবশ্যই দেখতে, তাহলে পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। দেখো, মহাদেশীয় হিমবাহ সংজ্ঞাটা দেখো, উচ্চ অক্ষাংশে অবস্থিত স্থানগুলোতে উচ্চতার প্রভেদ ছাড়াই, এই কথা দুটো খুব গুরুত্বপূর্ণ, উচ্চ অক্ষাংশে অবস্থিত এবং যেটা আমাদের উচ্চতার কোনো পার্থক্য ছাড়াই যে হিমবাহ আমাদের সেই বিস্তৃত যে বরফের স্তূপ, তাকে আমরা বলছি মহাদেশীয় হিমবাহ। তার মানে কি, মহাদেশীয় হিমবাহগুলো যে সমস্ত স্থান উচ্চ অক্ষাংশ, অর্থাৎ আমাদের কি জানি নিরক্ষীয় অঞ্চল 0 ডিগ্রি আমাদের অক্ষরেখায় অবস্থিত, সেখান থেকে আমাদের মেরু অঞ্চল 90 ডিগ্রি, আর বরফ জমতে শুরু করে বা বরফ দেখা যায় আমাদের মেরু অঞ্চল এবং মেরু প্রদেশীয় অঞ্চলগুলোতে, তাই তো? তাই যে সমস্ত স্থান আমাদের এই পৃথিবীর মেরু অঞ্চল সংলগ্ন অঞ্চলগুলিতে পড়ে, সেখানে যে হিমবাহগুলো দেখা যায় সেখানগুলোতে আমরা মহাদেশীয় হিমবাহ দেখতে পাই। এখানে কিন্তু উচ্চতা কোনো এফেক্ট করবে না, কারণ দেখো, একটু ভেবে দেখো, আমাদের দেশ ভারতবর্ষ ক্রান্তীয় মহাদেশের দেশ, কিন্তু ভারতবর্ষেরও আমরা জম্মু কাশ্মীর, সিকিম এই স্থানগুলোতে গেলে বরফ পাই। কেন পাই? সিকিমের একদম নর্দার্ন পার্ট, নর্থ সিকিম, লাদাখ, এগুলোতে সারা বছরই বরফ জমা থাকে। কারণ কি, এখানে উচ্চতা হচ্ছে ফ্যাক্টর। ভারত ক্রান্তীয় মহাদেশের দেশ হলেও কিন্তু এগুলো উচ্চতা ফ্যাক্টর। যেমন আফ্রিকাতেও যে কিলিমাঞ্জারো পাহাড় আছে, সেই পাহাড়ের ওপরে ঊর্ধ্বাংশে আমরা বরফ দেখতে পাই। তাহলে এইগুলো হচ্ছে উচ্চতার জন্য এই স্থানগুলোতে বরফ জমে। কিন্তু মহাদেশীয় হিমবাহর ক্ষেত্রে সেই উচ্চ অক্ষাংশে স্থানগুলো অবস্থিত হবে যেখানে উচ্চতার কোনো প্রভেদ থাকবে না, অর্থাৎ সেখানে ভূমিভাগেই আমরা হিমবাহ পাবো। সেই যে বিস্তৃত বরফের স্তূপ, তাকে আমরা মহাদেশীয় হিমবাহ বলবো। অবস্থান দেখো, আন্টার্কটিকা, গ্রিনল্যান্ড প্রভৃতি স্থানে আমরা এই মহাদেশীয় হিমবাহ দেখতে পাই। আন্টার্কটিকা মহাদেশটা কি আমরা জানি পুরোই বরফে ঢাকা, একদম দক্ষিণ মেরুতে। তো সেই কারণেই সেখানে আমরা এই মহাদেশীয় হিমবাহগুলো দেখতে পাই। স্বাভাবিকভাবে কি মহাদেশীয় হিমবাহগুলো বিস্তৃত, অর্থাৎ বিশাল আয়তন, বা কারণ সেই অঞ্চলের অধিকাংশ এলাকায় তো বরফে ঢাকা থাকে, তাই মহাদেশীয় হিমবাহগুলোর আয়তন সুবিস্তৃত হয়, অর্থাৎ বিশাল আয়তনের হয় এক একটি। এবং এর আকৃতি দেখো, বৈশিষ্ট্য উল্টানো কচ্ছপের পিঠের মতো হয়। এবং যেটি খুব গুরুত্বপূর্ণ, দুটো জিনিস মনে রাখবে, এই মহাদেশীয় হিমবাহ থেকে নুনাটক্স সৃষ্টি হয়, মানে নুনাটক্স আমরা দেখতে পাই, এবং হিমশৈল দেখতে পাই। তো হিমশৈল কি আমি আগের ভিডিওতে আলোচনা করেছি। এখন চলো আমরা নুনাটক্স কি একটু বুঝে নিই, কারণ তোমাদের এই নুনাটক্স কি, এটাই কিন্তু তোমাদের পরীক্ষায় অনেক সময় 2 মার্কসের মতো আসে। দেখো, নুনাটক্স বলতে আমরা মূলত বুঝি এই যে মহাদেশীয় হিমবাহের যে প্রান্ত দেশে, এখানে হিমবাহের প্রান্ত দেশে লিখেছি, অ্যাকচুয়ালি মহাদেশীয় হিমবাহ, কারণ এগুলো তোমাদের এমসিকিউ হিসাবেও আসে যে নুনাটক্স দেখা যায় কোন হিমবাহের অংশে, মহাদেশীয়, পাদদেশীয় না উপত্যকা হিমবাহ, এরকম অপশনমূলক প্রশ্নও তোমাদের আসে। তাহলে দেখো, মহাদেশীয় হিমবাহের প্রান্ত দেশে এই যে বরফ মুক্ত পর্বত শৃঙ্গ, এই যে রিয়েল ছবি, অর্থাৎ ভেবে দেখো, একটু কল্পনা করো, বা তোমরা ছবিতেও দেখে থাকবে যে পুরো অঞ্চলটা একদম বরফে ঢাকা, সেই
কিছু কিছু তারই মধ্যে যে পর্বত শৃঙ্গগুলো সেগুলো বরফ মুক্ত অবস্থায় আমরা দেখতে পাই, সেগুলোকেই আমরা ভূগোলের ভাষায় নুনাটক্স বলি। তোমরা যদি ছবি দিতে চাও দেখো এইরকম আঁকবে, এরকম পাহাড় করবে, আমি ব্লু কালার দিয়ে এগুলো বরফ বোঝাতে চেয়েছি, আর যেগুলো হালকা কমলাটে কালার আছে অর্থাৎ এগুলো বরফ নেই এই স্থানগুলো। দেখো কিছু পাহাড় করবে, করে পেন্সিল দিয়ে ছবি আঁকতে হবে। এই সিংহগুলোর নিচের অংশগুলো সেট দিয়ে দিও পেন্সিল দিয়ে, তাহলে কি বোঝা যাচ্ছে যে তুমি বোঝাতে চাইছো আর কি যে এইগুলো বরফে ঢাকা, জাস্ট পর্বত শৃঙ্গর ওপরের অংশগুলো একটু কিছুটা কিছু অংশ অর্থাৎ মাউন্টেন পিক গুলো একদম পর্বত শৃঙ্গের একদম শিখর দেশগুলো জাস্ট বরফ মুক্ত অবস্থায় আছে। তো সেই বরফ মুক্ত পর্বত শৃঙ্গকে আমরা বলছি নুনাটক্স। আর মহাদেশীয় হিমবাহের উদাহরণ হিসাবে মনে রাখবে আন্টার্কটিকার ল্যাম্বার্ট হলো আমাদের দীর্ঘতম মহাদেশীয় হিমবাহ। তো এই গেল মহাদেশীয় হিমবাহ সম্পর্কে যাবতীয় তথ্য। তো চলো আমরা এবার বুঝে নিই পার্বত্য বা উপত্যকা হিমবাহ। দেখো দেখো পার্বত্য বা উপত্যকা হিমবাহ, প্রথমেই মনে রাখো পার্বত্য মানে কি, যেখানে পাহাড়ি এলাকায় বা পর্বতের উঁচু অংশে, অর্থাৎ এখানে উচ্চতা ফ্যাক্টর, এখানে অক্ষাংশ নয়, উচ্চ পার্বত্য অঞ্চলে উপত্যকার মধ্য দিয়ে যে হিমবাহ প্রবাহিত হয় তাকে আমরা বলবো সেই পার্বত্য হিমবাহ, এবং মাধ্যাকর্ষণ শক্তির দ্বারা সেটি প্রবাহিত হয়, নেমে আসে আর কি। তাহলে কি, যেটা আমি বলছিলাম প্রথম ভিডিওর, আমাদের ভারতবর্ষের প্রান্তীয় মহাদেশের দেশ হল, আফ্রিকার নিরক্ষীয় অঞ্চলের দেশ হোক, কিন্তু এখানে অবস্থিত উচ্চ পর্বত শৃঙ্গগুলোতে কি হচ্ছে আমরা, বা যে স্থানগুলোর উচ্চতা বেশি, যেমন আমাদের সিকিম বলো, জম্মু কাশ্মীর, লাদাখ, এইসব স্থানগুলোতে যে বরফ পড়ছে এবং সেই বরফ যখন সেই ভূমিভাগ আর ধরে রাখতে পারছে না, বরফের স্তূপ মাধ্যাকর্ষণ শক্তির টানে নেমে আসছে, আমরা সেগুলোকে বলছি পার্বত্য হিমবাহ। দেখো পার্বত্য হিমবাহের হাতে আঁকা ছবি হয়তো খুব একটা কোথাও পাবে না, আমি শুধু বোঝানোর জন্য তোমাদের এঁকেছি। দেখো এই যে পাহাড়ের, দেখো জাস্ট পর্বতগুলো আমি এঁকে পাহাড়ের শুধু উঁচু অংশগুলোতে দেখো এই হিমবাহগুলো আমি দেখিয়েছি ব্লু কালার দিয়ে, এগুলো বরফের স্তূপ বোঝাতে চেয়েছি। তো এইটাকে আমরা বলছি পার্বত্য বা উপত্যকা হিমবাহ। তাহলে এর প্রথম বৈশিষ্ট্যই কি হবে, মাধ্যাকর্ষণ শক্তি দ্বারা প্রবাহিত হয়। আর ভেবে দেখো এখানে কিন্তু সারা অঞ্চলটা বা সমগ্র অঞ্চলটা বরফে ঢাকা থাকছে না, ফলস্বরূপ কি হবে, মহাদেশীয় হিমবাহের মতো অতটা সুবিশাল হবে না, আয়তন অপেক্ষাকৃত কম হবে। এবং মহাদেশীয় হিমবাহের সঙ্গে যেমন আমরা নুনাটক্স এবং হিমশৈল এই দুটো ভূমিরূপ দেখেছিলাম, এখানে পার্বত্য হিমবাহে আমরা দেখব বার্কশুন্ড আর ক্রেভাস। এই বার্কশুন্ড ক্রেভাসও খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসে, সেগুলো আমি তোমাদের পরবর্তী কোনো একটা ভিডিওতে এঁকে বোঝাবো। তো এটুকুই মনে রাখবে পার্বত্য হিমবাহের সংজ্ঞা, বৈশিষ্ট্য। তাহলে স্বাভাবিকভাবে কোথায় দেখা যাবে অবস্থান, হিমালয়, রকি, আল্পস ইত্যাদি পার্বত্য অঞ্চলের উচ্চ অংশে আমরা এই পার্বত্য হিমবাহ দেখতে পাবো। আর উদাহরণ দেবে হুবার্ট। দেখো হুবার্ট হচ্ছে, মনে রাখবে আলাস্কার হুবার্ট পৃথিবীর মধ্যে দীর্ঘতম আমাদের পার্বত্য হিমবাহ, এবং সিয়াচেন হলো আমাদের ভারতের একটি গুরুত্বপূর্ণ বা ভারতের বৃহত্তম পার্বত্য হিমবাহ। তাহলে এই গেল পার্বত্য হিমবাহ সম্পর্কে যাবতীয় ইনফরমেশন। তো চলো আমরা এবার বুঝে নিই উপত্যকা, সরি পার্বত্য বা হিমবাহেরই অপর নাম উপত্যকা হিমবাহ। তোমরা এটা একটু মনে রেখো, কারণ এই যে উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে বলে। তো চলো আমরা এবার বুঝে নিই পাদদেশীয় হিমবাহ। তার আগে আমি একটু বলে দিই, এই পার্বত্য হিমবাহগুলোই দেখো আমি এখানে অ্যারো দিয়ে বুঝিয়েছি, যতই বরফের চাপ দিনের পর দিন ক্রমশ বাড়তে থাকে, পার্বত্য হিমবাহগুলো আলটিমেটলি নিচের দিকে নেমে আসে অভিঘর্ষের টানে। এবং পাদদেশীয় মানেই কি, পাহাড় বা পর্বতের পাদদেশীয় অঞ্চল, অর্থাৎ যখন এই পার্বত্য হিমবাহগুলো আস্তে আস্তে পাদদেশীয় পর্বতের পাদদেশীয় অঞ্চলে নেমে আসে এবং পরস্পর মিলিত হয়, তখনই তাকে আমরা বলবো পাদদেশীয় হিমবাহ। চলো আমরা পাদদেশীয় হিমবাহের বৈশিষ্ট্যগুলো জেনে নিই। দেখো পাদদেশীয় হিমবাহ কি বলছে, উপত্যকার হিমবাহগুলি পর্বতের পাদদেশীয় অঞ্চলে নেমে এসে পরস্পর মিলিত হয়ে অবস্থান করলে তাকে আমরা বলবো পাদদেশীয় হিমবাহ। তাহলে বুঝতেই পারলে আশা করছি তোমরা। আর
পাদদেশীয় হিমবাহ কোথায় দেখা যাচ্ছে? আলাস্কা, গ্রিনল্যান্ড প্রভৃতি অতি শীতল, এই কথাটা অতি শীতল মেরু সন্নিহিত অঞ্চলে আমরা এই পাদদেশীয় হিমবাহগুলি দেখতে পাচ্ছি। বৈশিষ্ট্য কি? এগুলো দেখতে অনেকটা বদ্বীপের মতো। কারণ কি? এগুলো তো যখন নেমে আসছে পাদদেশ পাহাড়ের বা পর্বতের পাদদেশীয় অঞ্চলে, তখন অপেক্ষাকৃত কি এগুলো গলতে শুরু করে দেয়। ফলস্বরূপ এগুলো অনেকটা জায়গা জুড়ে ছড়িয়ে যায় এবং ত্রিকোণাকার বদ্বীপের মতো অবস্থান করে। আরেকটি যেটি খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, এই পাদদেশীয় হিমবাহের অগ্রভাগকে লোব বলে। অর্থাৎ সামনের দিকে যখন আগিয়ে আসে তখন ওর অগ্রভাগটা অনেকটা জিভের মতো দেখতে হয়, তাই এগুলোকে আমরা লোব বলছি। লয়কা লোব আমাদের ভূগোলের ভাষায়। এবং উদাহরণ দেবে মালাস্পিনা। মালাস্পিনাটাও আলাস্কায় অবস্থিত। আলাস্কার মালাস্পিনা বৃহত্তম পাদদেশীয় হিমবাহ। তো আশা করছি তোমরা এই হিমবাহের শ্রেণীবিভাগ এই ক্লাসটি দেখে এই শ্রেণীবিভাগ সম্পর্কে কনসেপ্টটি পুরো ভালোভাবে তোমাদের ক্লিয়ার হয়েছে। আর এই যে ভিডিওটা দেখার পর তোমরা যে কোনো বই থেকে পড়ে নাও, দেখবে খুব সহজ মনে হবে। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এবং ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।